25শে ডিসেম্বর সকালে মানে দুপুরের একটু আগে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশে সুদীর্ঘ 17 বছর পরে প্রত্যাবর্তন করেছেন। এখানে বাংলাদেশে একটি বিশেষণ প্রয়োগের একটা প্রবণতা রয়েছে, যে এই সব নেতা নেত্রী বা খেলোয়াড় সবার ব্যাপারেই, সেলিব্রিটিদের ব্যাপারে, পাবলিক ফিগারদের ব্যাপারে। কিন্তু এটা কোনো রকমের অত্যুক্তি হবে না যদি বলা হয় যে আজ এই 25শে ডিসেম্বরের দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব দিন। উনি নেমে আসার আগের থেকেই বিপুল সংখ্যক মানুষ, এবং এনারা শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নন, ওনারা বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তারেক রহমান কখন দেশের মাটিতে আসবেন। বেশ কিছুদিন ধরে 300 ফিটে পূর্বাচল এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিচ্ছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট পুরো দেশবাসী অপেক্ষা করছিল কখন তারেক রহমান আসবেন। এই অপেক্ষা আসলে 24শে আগস্ট থেকেই শুরু হয়েছে, যে নানা কারণে উনি আসতে পারেননি, কিন্তু যে 25শে ডিসেম্বরে যে উনি আসলেন এটার টাইমিংটাও খুব চমৎকার হয়েছে। এই উনি আসলেন এবং এটাতে তার দল যে মোমেন্টাম পেল, সেই মোমেন্টামটাই তাদেরকে ক্যারি করবে হয়তোবা বিজয়ের পথে। আমাদের পক্ষে তো বলা সম্ভব নয় যে বিএনপির বিজয় নিশ্চিত, কিন্তু এটা তো আমরা বলতেই পারি যে বিএনপির যে বিজয়ী হওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে গেল। অলরেডি তারা সবচেয়ে শক্তিশালী দল, আরো বেড়ে গেল তারেক রহমানের আগমনের পর। দেখা যাক উনি তার যে কথাবার্তাগুলো উনি বলেছেন সে অনুযায়ী কাজগুলো করে যাবেন, করে গেলেই দেশে আসলে পরিবর্তন আসবে। মানুষ মানে কি লোকারণ্য হয়ে গিয়েছিল, এবং এটা কোনো রকমের অর্কেস্ট্রেটেড কিছু ছিল না। স্বতঃস্ফূর্তভাবে মানুষের, শুধুমাত্র বিএনপি কর্মী নন, সাধারণ মানুষের যে উপস্থিতি ছিল তাকে বরণ করে নেওয়ার জন্য, এবং 300 ফিটে তার যেখান থেকে উনি কিছু বক্তব্য পেশ করলেন জাতির উদ্দেশ্যে, সেটা আসলেই অভূতপূর্ব। এবং এই জাতির উদ্দেশ্যে ভাষণটা উনি দিলেন ভাবি প্রধানমন্ত্রীর মতোই ম্যাচুরিটি দেখালেন, এবং কি বলে একজন রাষ্ট্রনায়কোচিত ওনার যে কথাগুলো সেগুলো আসলে আমাদেরকে শুধু মুগ্ধই করেনি, আমাদেরকে আশার আলো জুগিয়েছে। উনি, আপনারা সবাই শুনেছেন, অনেকেই শুনেছেন, বেশিরভাগই শুনেছেন, উনি যেভাবে 71কে স্মরণ করলেন এবং 2024কে স্মরণ করলেন, 90-এর কথা স্মরণ করলেন, 2024 নিয়ে বেশ কিছু কথা বললেন, এবং কিছুদিন আগে শহীদ ওসমান হাদির ব্যাপারে উনি বিশেষ মন্তব্য করলেন। সেটা জনগণকে আশ্বস্ত করল যে উনি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে উনি ধারণ করেন, এবং এই স্পিরিটকে ধারণ করে দেশকে সেই জুলাই গণ অভ্যুত্থানের ভ্যালুসগুলোকে উনি সমুন্নত রেখে আগিয়ে নিয়ে যাবেন। কিছু কিছু বিএনপির নেতা, বিশেষ করে একজন নেত্রী যেরকম ভাবে হাদির কথা বলেছেন, ওনাকে তেলাপোকার সাথে তুলনা করেছেন, সেরকম মুহূর্তে যে মানুষের যে একটা হতাশা বা একটা ক্ষোভ জন্ম নিচ্ছিল, সেটা ক্ষোভটা অনেকটাই প্রশমিত হবে তারেক রহমানের এই বক্তব্যে। উনি 71কে, যেখানে ওনার বাবার বিশাল অবদান ছিল, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন মেজর হিসেবে নিজেকে প্রথম বক্তব্যে নিজেকে প্রভিশনাল হেড অফ স্টেট ঘোষণা করেছিলেন, এবং দেশের যুদ্ধের যে সূচনা হয়েছে, বাঙালিরা যে বা বাংলাদেশের পূর্ব বাংলা অধিবাসীরা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিবাসীরা যে পাল্টা আঘাত হানতে শুরু করেছে,
পাকিস্তানের ক্র্যাকডাউনের বিরুদ্ধে, সেটা মানুষের ভেতরে ছড়িয়ে গিয়েছিল, বিশ্ববাসীর দরবারে ছড়িয়ে গিয়েছিল। সেই 71-এর চেতনা, উনি বলেছেন লাখ লাখ মানুষ যে জীবন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, মানে সেটাকে তারা যে ওন করেন, এটা তো খুবই পরিষ্কার হয়ে গেল। 71 আওয়ামী লীগের কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় বা দলীয় সম্পত্তি নয়, শেখ হাসিনার কোনো দলীয় মানে ব্যক্তিগত কোনো বিষয় নয়। এটা সারা দেশের জন্য জনযুদ্ধ ছিল এবং বিএনপির এই জনযুদ্ধ প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখছেন। উনি তো 90-এর আন্দোলনের কথা আগেই বললাম, এবং উনি 7ই নভেম্বরের কথা বলেছেন, 75-এর 7ই নভেম্বর, যখন খালেদ মোশাররফের নেতৃত্বে একটি প্রতিবিপ্লব সংগঠিত হয় এবং তার সেই প্রতিবিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য জিয়াউর রহমানের অনুসারী এবং অন্যান্য যে বিপ্লবী সৈনিক সংস্থাও ছিল, এটা সত্যের খাতিরে বলতে হয়, কিন্তু মূলত জিয়াউর রহমান ছিলেন এটার প্রতীকী নেতা। উনি ওনাকে গৃহবন্দী করেছিল খালেদ মোশাররফ এবং তার সাঙ্গপাঙ্গরা। সেখান থেকে ওনাকে সাধারণ সৈনিকের ভিতরে তাকে ছুটিয়ে নিয়ে আসেন। ওনাকে বন্দী হওয়ার পর থেকে দেশের সমস্ত ক্যান্টনমেন্টে সিপাহীদের ভিতরে প্রবল ক্ষোভের সৃষ্টি হয় এবং শুধু সিপাহী নয়, জনতাও তাদের সাথে যোগ দেয় এবং 7ই নভেম্বরের যে বিপ্লব, সেটিও বাংলাদেশের একটি খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং তারেক রহমানের এই 17 বছর পর দেশে ফিরে আসার পরে এই 7ই নভেম্বরের কথা বলা, যে উনি কোন স্পিরিটকে ধারণ করছেন এবং কোন রাজনীতি উনি করবেন, তার প্রতি একটা বলিষ্ঠ ইঙ্গিত দেয়। 7ই নভেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। শহীদ ওসমান হাদির কথা উনি বলেছেন, অনেক কিছু বলেছেন, যেটা যেটা যেরকম বললাম যে রাষ্ট্রনায়কোচিত ব্যবহার মানে বক্তব্যগুলো ছিল, এবং ইট কুডন্ট হ্যাভ বিন বেটার। 17 বছর পরে এসে ওনাকে মনে হয় নাই যে উনি কোন রকম মানে দ্বিধা বা কোন রকম হেজিটেশন, খুবই মানে উনি যেন রেগুলারই এরকম বলে যাচ্ছেন এবং উনি খুব সহজে, এবং এটা কোন রকম যে মানে ওকে খুবই আশ্বস্তকর এবং এবং খুবই তাকে সেলফ কনফিডেন্ট লাগছিল, এবং ওনার কথাগুলো তার বাবার মতো স্ট্যাকাটো স্টাইলে, যে একদম গুলির মতো বর্ষণের মতো তার কথাগুলো ছিল জিয়াউর রহমানের। আর ওনারটার ভিতরে আমরা দেখলাম যে আরেকটু শান্ত একটা ভাব উনি এসছেন। উনি মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম, সেখান থেকে সেটার স্পিরিটে উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। খুবই ইম্পর্টেন্ট কথা। মানে উনি ফাঁকা বলি, জিয়াউর রহমান সাধারণত তার বক্তৃতাগুলো খুব মানে কি বলবো, মেঠো বক্তৃতা উনি দিতেন না। তারেক রহমানও মেঠো বক্তৃতা দেন না, এবং জিয়াউর রহমান যেটা বলতেন সেটা মিন করতেন, এবং তারেক রহমান আমরা আশা করব উনি যেটা বলছেন এটা মিন করছেন। একজন প্রাজ্ঞ পলিটিশিয়ানের মতো উনি উনি বক্তব্য রেখেছেন। আর এই প্ল্যানটি কি, এটি আস্তে আস্তে আমাদের কাছে আরো আনফোল্ড হবে। সবে তো মাত্র শুরু। উনি হয়তো 27শে ডিসেম্বর উনি ন্যাশনাল আইডি কার্ড পাবেন এবং 29 তারিখ পর্যন্ত সময় আছে। উনি হয়তো এই হয়ে যাবে, তার প্রার্থিতাও পেশ করবেন। তার জন্য একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সাধারণত ইলেকশন শিডিউল ঘোষণার পরে কেউ প্রার্থী হতে পারেন না, কিন্তু খুবই বাস্তবসম্মত এবং যুক্তিসঙ্গত কারণেই তারেক রহমানকে এই সুযোগটি দেওয়া হচ্ছে। আর তারপরে একটা কথা থাকে যে আমরা দেখব, আমরা যারা নিরপেক্ষ বলে দাবি করি, আমরা দেখব যে তারেক রহমান কতটুকু তার দলের উপর শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং
তার দলের ভিতরে কিছু অন্তর্কলহের যে, কিছু না বেশ কিছু অন্তর্কলহের যে সংবাদ আমরা নিত্য নৈমিত্তিক পাচ্ছি, আশা করি তারেক রহমানের আসার পরে তার প্রেজেন্সটি এসব অন্তর্কলহের একটা উইল ব্রিং টু অ্যান এন্ড এই ধরনের ইয়েতে। এবং যেসব দায়িত্ব জ্ঞানহীন কিছু উক্তি কিছু মাঝারি সারের নেতারা করছেন, এগুলো কমে আসবে, এগুলো শান্ত দেহের আসবে। খুবই ভালো লাগলো দেখে। উনি সালাউদ্দিন আহমেদ, যিনি নিজেও একটি গুমের শিকার ছিলেন, তাকে যেভাবে আলিঙ্গন করলেন, অন্য অন্য মির্জা ফখরুলকে আলিঙ্গন করলেন, এনাদের প্রতি এক ধরনের আলিঙ্গনের মাধ্যমে একটি স্বীকৃতি দিলেন যে ওনার অনুপস্থিতিতে বিএনপিকে এবং খালেদা জিয়ার অসুস্থতার ভিতরে বিএনপিকে তারা টিকিয়ে রেখেছেন এবং শক্তিশালী করেছেন। অনেকেই বলেছিল বিএনপি ভেঙে যাবে, কয়েক টুকরো হয়ে যাবে, কিন্তু শাহজাহান ওমর এই টাইপের কিছু রকমের ধান্দাবাজ লোক ছাড়া বিএনপির কোন রকম ক্ষতি হয় নাই। বিএনপি উত্তরোত্তর শক্তি সঞ্চয় করেছে এবং আপাত দৃষ্টিতে অন্তত মনে হচ্ছে বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। এবং যে বিপুল জনসমাগম হলো, তার সাথে কার তুলনা করব? এটা মানে বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন 10ই জানুয়ারি 1972, সেটার প্রেক্ষিত একটু ভিন্ন ছিল। মানে 17 বছর কোনো দেশের বাইরে থাকতে হয় নাই এবং তার আশা একজন স্বাধীন দেশের ভিতরে তাকে আটকে রাখা হয়েছিল। উনি দেশ বিদেশে যাওয়ার আগে ওনার প্রতি শারীরিক নির্যাতন করা হয়েছিল তারেক রহমানের প্রতি। উনি বিটারনেস রাখেন নাই, তার বক্তৃতায় কোনো রকমের তিক্ততার আভাস আমরা পাই নাই, প্রতিশোধের লিপ্সু এরকম কোনো বাক্য তার পুরো বক্তৃতা জুড়ে ছিল না। উনি পরবর্তীতে ওনার আম্মার সাথে দেখা করতে যান এবং উনিও শয্যাশায়ী, দেশের জন্য এক প্রকার জীবনটাই উনি উৎসর্গ করে দিয়েছিলেন। সেই 81 সালে জিয়াউর রহমানকে হত্যা করার কিছুদিন পর থেকেই জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলেও খালেদা জিয়ার নেতৃত্বে এটা একটা তৃণমূল গণভিত্তি সম্পন্ন রাজনৈতিক দল হয়ে ওঠে। যে কাজটি জিয়াউর রহমান শুরু করেছিলেন, খালেদা জিয়া সেটা সম্পূর্ণ করেন এবং তারেক রহমান হবেন বিএনপির ভবিষ্যতের কাণ্ডারি এবং একটি দক্ষ কাণ্ডারি হিসেবে উনি তার কার্যক্রম চালিয়ে যাবেন। এটা তার প্রাথমিক, তার যে কথাবার্তা বক্তব্যে এটা পরিষ্কার।